তানিন, বিসিবিতে হচ্ছেটা কি? একদিকে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, তো অন্যদিকে বিসিবির বেশ কয়েকজন বোর্ড পরিচালক পদত্যাগ পত্র জমা দেয়। কিন্তু এর মাঝখানে বিসিবির সভাপতি নিজেই আবার বলে ওঠে যে হি উইল বি দ্য লাস্ট পারসন টু স্টেপ ডাউন। বিসিবিতে আসলে হচ্ছেটা কি? আপনার কথাতেই আসলে প্রশ্নের উত্তরটা লুকিয়েছে, বিসিবিতে হচ্ছেটা কি। এটা আসলে আমার মনে হয় যে হওয়ারই ছিল, আগে হোক পরে হোক। যেহেতু বিসিবির যে সর্বশেষ নির্বাচনটা মনে আছে নিশ্চয়ই, আমরা বেশ ঘটা করে কভার করেছিলাম ওই নির্বাচনটা। অনেকেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তামিম ইকবাল তিনি ডিরেক্টর পদ নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সহ নির্বাচনের 2-3 দিন আগে প্রায় 19 জন সরে গেছেন। তারা অভিযোগ জানিয়েছেন যে এখানে সরকারি হস্তক্ষেপ আছে, কারচুপি হতে পারে, অনিয়ম হচ্ছে। তো সেসবের ফলো আপটা এখন দেখা যাচ্ছে, যে কারণে ওই এনএসসি একটা 5 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি করে দিয়েছিল। সেখান থেকে তারা তদন্ত শেষে এবং যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, বিসিবি ডিরেক্টররা যারা আছেন, তাদের ইন্টারভিউ নিয়েছে। এরপর সেটা সাবমিট করলো এনএসসিতে। অ্যান্ড এর সাথে যেটা সবচেয়ে কি বলবো, এটাকে সমালোচনা বলেন, আলোচনা বলেন, কিংবা অ্যাটেনশন গ্র্যাবিং ব্যাপার বলেন, 7 জন ডিরেক্টর ইতোমধ্যে পদত্যাগ করেছেন। 25 জনের বোর্ড, সেখান থেকে 7 জনই সরে দাঁড়িয়েছেন। এখন আমার মনে হয় এই জায়গাটাতে তারা হয়তো বুঝতে পেরেছিলেন যে হয়তো এই বোর্ড বেশি দিন সার্ভাইভ করবে না। আর এর বাইরেও মানে বোর্ডের মধ্যে বেশ কয়েকটা কোরাম আছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, বাংলাদেশের ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান, কিন্তু তার সাথে অনবোর্ড কতজন ডিরেক্টর? 5 থেকে 6 জন। কিন্তু বাকিরা যারা আছেন তারা কিন্তু তাদের সাথে অনবোর্ড না। বিভিন্ন বিষয়ে মতের বিভেদ হয়েছে। অনেক সময় অনেক ডিরেক্টর, আমি গতকাল একজনের সাথে কথা বলেছি, তিনি বেশ মক করে বলেছেন বুলবুলের এই বোর্ডের 3টা সাফল্য। একটা হচ্ছে ক্লাবের সাথে সম্পর্ক খারাপ করা, ক্লাব ক্রিকেটটা আটকে থাকা, আর হচ্ছে সাংবাদিকদের সাথে সম্পর্কটা খারাপ করা। তিনি ক্ষেত থেকে বলেছেন, তার ভাষ্য অনুযায়ী তিনি যা যা করতে চেয়েছেন, কিংবা আরও যারা আছেন তারা যা যা করতে চেয়েছেন, সেখানে তাদের আসলে ওই রকম পাত্তা দেওয়া হয়নি, ঠিকঠাক মতো কথা শোনা হয়নি। তো এসবেরই আউটবাস্ট। অ্যান্ড আরও অনেক ব্যাপার আছে, যেমন ইশতিয়াক সাদেককে দিয়ে আসলে শুরু হয়েছিল, তিনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। ইশতিয়াক সাদেক হঠাৎ করেই পদত্যাগ করলেন, তিনি জানালেন যে তিনি পার্সোনাল রিজন। বাকি সবাই কিন্তু পার্সোনাল রিজন দেখেই রেজিগনেশনটা করেছেন, কিন্তু সবাইকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মোটেও না। এখানে আরও অনেক কিছু ব্যাপার আছে। এই যে ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম, তিনি তার বেশ কিছু মানে কি বলবো, ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটারদের কিট, জুতো, ইভেন ডাব যে খাচ্ছেন ক্রিকেটাররা, এই ডাবের দাম নিয়েও তার আসলে আপত্তি। ইশতিয়াক সাদেকের পয়েন্টটাতে আসি, তিনি যে কারণে আসলে রেজিগনেশন দিয়েছেন, যতখানি জানতে পেরেছি ডিরেক্টলি তিনি বলেননি যে ওই যে ক্রিকেটারদের জুতার দাম কেন 60,000 টাকা হবে, এটা নিয়ে, এবং বিভিন্ন ছোটোখাটো বিল নিয়ে, এইসব নিয়ে মূলত তিনি কিন্তু গেম ডেভেলপমেন্টে কাজ করেন। খেলাটাকে কীভাবে আর একটু বড় করা যায়, আরও সুযোগ সুবিধা দেওয়া যায়, এটা নিয়েই তার কাজ। কিন্তু এই সামান্য টাকা নিয়েও যখন তাকে এরকম কথা শুনতে হয়, তিনি ডিসাইড করেছেন যে আমি আর এখানে কন্টিনিউ করবো না। ডেফিনেটলি, এই যে আপনি বলছিলেন যে এক একজন বোর্ড ডিরেক্টররা পার্সোনাল রিজন দেখিয়ে পদত্যাগ করছেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এই যে যারা পদত্যাগ করছেন তাদের হয়তো ভয়ভীতি দেখিয়ে এই বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইটার সাথে আপনি কতটুকু একমত? এইখানে আসলে আমি ক্লিয়ারলি আসলে কিছু বলতে পারছি না এই জায়গাটাতে, কারণ তিনি ডিরেক্ট একদম স্পোর্টস যে স্টেট মিনিস্টার আছেন আমিনুল হক, তার এগেনস্টে একটা অ্যালিগেশন দিয়েছেন, তিনি হয়তো ভয়ভীতি দেখাচ্ছেন। এইখানে আসলে ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি উত্তরটা আমি দিতে পারবো না অ্যাকচুয়ালি। এটার খণ্ডন অবশ্য আমিনুল হক করেছেন, তিনি বলেছেন যে সত্য মিথ্যা তো আপনাদের উপর, আপনারা জানেন কি হবে না হবে। মানে এরকমটা হয়েছিল যে তিনি বলেছেন গতকাল যে এটা হচ্ছে আসিফ মাহমুদের সে, এখানে আমার কিছু বলা নেই, আপনারা ডিসাইড করেন। আসিফ মাহমুদ কিন্তু আরো কয়েকটা কথা বলেছেন, যে তিনি বলেছেন যে এই বিসিবির এখন যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা ভাঙতে সাবেক একজন ক্রিকেটার বাহিরে গিয়েও লবিং করছেন। এমনকি তিনি সাবেক বিসিবি যে প্রেসিডেন্ট রয়েছেন নাজমুল হাসান পাপন, তার মানে শরণাপন্ন হয়েছেন যাতে ওই প্লেয়ারটা যেন আইসিসির যেই সভাপতি রয়েছে জয় শাহ, তার সাথে যেন কন্ট্যাক্ট করিয়ে দেয় এবং এই বোর্ড ভাঙার ব্যাপারে তারা যেন হেল্পফুল হয়। এটার আসলে কি মনে হচ্ছে, এটা কি জাস্ট একটা নাটক হতে পারে, নাকি এটা আসলেই ঘটছে বা ঘটেছে এমন কিছু কি? এখন এমন একটা জিনিস যেটা আসলে মানে আমার পক্ষে ভেরিফাই করা মানে সম্ভব হয়নি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা তিনি বলছেন। যদি বলে দিই, তামিম ইকবালকে তিনি আসলে ইন্ডিকেট করেছেন। ডেফিনেটলি এখন তামিম ইকবালই এই হট টপিকে বিসিবির। রাইট। এরকমও মানে গুঞ্জন শোনা যাচ্ছিল শুরুর দিকে যে যদি এই বোর্ডটা কোনো কারণে ডিসলভ হয়ে যায়, তামিম ইকবালকে হয়তো অ্যাডক কমিটির আহ্বায়ক করা হতে পারে। আবার গতকাল একটা রিমোট শুনলাম যে হয়তো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আহ্বায়ক করা হতে পারে। আরো একটি রিউমার আমরা শুনেছি যে এই বোর্ডের যে সহসভাপতি রয়েছে ফারুক আহমেদ, তাকেও অ্যাডক কমিটির প্রধান করা হলেও হতে পারে। এটা ভেরি মাচ আনলাইকলি। তবে এই দুটো নাম আমি গত কিছুদিনে বেশ কয়েকবার শুনেছি। যেটা বলেছিলেন হলে হতেও পারে, হুনোস। এখানে আসলে কারোর তো কোনো কন্ট্রোল নেই। তামিম কিন্তু এই বোর্ডের এগেইনস্টে শুরু থেকেই ভোকাল।
মানে ইলেকশনটা হওয়ার আগ থেকে তিনি ভোকাল, তিনি বলছিলেন যে এই বোর্ডটা অবৈধ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি এখনো বলছি এই বোর্ডটা অবৈধ, এবং একটা পডকাস্টে রিসেন্টলি তিনি বলেছেন যে যদি সুযোগ আসে তিনি বিসিবির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে তিনি রাজি। রাইট, আইসিসির সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিসিবির বোর্ডের ব্যাপারে, এমনটা জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। Right. আপনার কাছে কি মনে হয় যে এখানে সরকারি হস্তক্ষেপের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে হস্তক্ষেপ করবে এবং আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা, কি মনে হয়? এখন যদি এখানটাতে অনিয়মের বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ যদি পেয়ে থাকে তদন্ত কমিটি, তো ফাইনাল রিপোর্টটা এখনো সামনে আসেনি আমাদের, কি ছিল ওখানটাতে বলা হয়নি, খুবই হালকা চালের একটা প্রেস ব্রিফিং হয়েছে গতকাল যখন তারা সাবমিট করেন এনএসসিতে। এখন যদি অনিয়ম পায় সেক্ষেত্রে আমার মনে হয় না যে আইসিসির কোনো স্যাংশন আসবে। অ্যান্ড আমিনুল হক যেহেতু বলেছিলেন যে আইসিসির সাথে তারা কোলাবোরেট করবেন, সেখানে জানাবেন, সেখান থেকে একটা নিশ্চয়ই একটা ডিরেকশন তারা পাবেন। তো এদিক থেকে মনে হয় যে গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্সের ব্যাপারটা ওরকমভাবে নাও আসতে পারে। রাইট, ক্লাব কর্তাদের সঙ্গে ক্লাব কর্তা সহ যে ক্রিকেটারদের সংগঠন রয়েছে সেগুলোর সঙ্গে বিসিবি বোর্ডের বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, অনেক বিবাদও তৈরি হয়েছে। এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন? মূল কারণ নির্বাচন, আর কিছু না। সেই নির্বাচনের শুরু পর দিন থেকেই মানে অলমোস্ট 40-42টা ক্লাব আপনার বিসিবির অধীনে যে কয়টা টুর্নামেন্ট আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন, ঢাকা প্রিমিয়ার লিগও সব, মানে বিসিবির অধীনে যে কয়টা টুর্নামেন্ট আছে সবগুলো তারা বয়কট করেছে। থার্ড ডিভিশন হওয়ার কথা 24টা দল নিয়ে, এখানে মাত্র 5টা দল রাজি হয়েছে খেলতে। প্রিমিয়ার লিগের 12টা দলকে তারা আমন্ত্রণ জানিয়ে, সেখানে থেকে 2টা বা 3টা দল আগ্রহী। তাহলে কি সবাই একদম জোট বেঁধে আমিনুল ইসলামের বোর্ডকে সরানোর পরিকল্পনা করছে কি মনে হয়? পরিকল্পনা, হ্যাঁ, ওটা তো ওপেন, আসলে রাগডাগের কিছু নেই। তারা চায় না এই বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করুক। অ্যান্ড ওই যে নির্বাচনের কথা শুরু থেকে তারা বলে আসছিল যে এই বোর্ড অবৈধ, এই বোর্ডের অধীনে আমরা কি মানে কোনো ধরনের টুর্নামেন্টই খেলবো না। এতে করে তারা তো তাদের ইগোটা ধরে রাখছেন ঠিকই, কিন্তু দিন শেষে কিন্তু সাফার ক্রিকেটাররা। এই যে ফেব্রুয়ারি মাসের শুরু দিকে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটা হওয়ার কথা ছিল, এপ্রিল মাস চলে এসছে, মানে এই টাইমের মধ্যে আপনার প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাওয়ার কথা, এখন শুরুই হয়নি, এবং শুরু হবে কিনা সেটা কে জানে। অ্যান্ড শুধু যে ন্যাশনাল ক্রিকেটারদের এখানকার যে আসলে আর্থিক ব্যাপারটা জড়িত তা না। বাংলাদেশের এই ঢাকার ক্রিকেটে এটলিস্ট 800 থেকে 900 ক্রিকেটার আছেন যারা ডিভিশন ওয়াইজ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিংবা এই প্রিমিয়ার ডিভিশনের কথা বলি, তারা কিন্তু এই লিগগুলোর উপর ডিপেন্ডেন্ট। কারণ এখান থেকে তারা বছরের একটা আয়ের একটা অংশ তুলে নেন। তো লিগগুলো হচ্ছে না, মাঠে খেলা নেই, তো ক্রিকেটাররা যাবে কোথায়? ডেফিনেটলি, মানে গতকাল সাকিব আল হাসানকে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকা নিয়ে বোর্ড এবং ক্লাবের মধ্যে যে বিরোধ সেটি নিয়ে একটু জানতে চেয়েছিল। সেখানে সাকিব আল হাসান বলেছে যে খেলোয়াড়দের আসলে কিছু করার নেই, তারা বেশ অসহায়। এখানে ধরেন আপনি ক্লাবের মালিক, এখন আপনি খেলতে চাচ্ছেন না, সেখানে বিসিবি আপনাকে বড় জোর অনুরোধ করতে পারবে। সেখানে সাকিব আল হাসানের বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লাব সংগঠনরা একপাক্ষিক হয়েই বোর্ডের বিরুদ্ধে নেমেছে। মানে এই বোর্ড আসলে কেন প্রিমিয়ার লিগগুলো চালু করতে পারছে না? এই তো যেটা বললেন যে বোর্ডের যে ক্লাবের যে কর্মকর্তারা আছে বা ক্লাবগুলো আছে, যে জোটটা আছে, তারা চাচ্ছে না এই বোর্ড থাকুক এখানটাতে। এখন দেখেন, ক্রিকেটারদের স্বার্থটা যদি দেখতো, বিসিবি থেকে কিন্তু ওরকম কোনো স্টেপ নেওয়া হয়নি, আনলেস কিছুদিন আগে কোয়াপ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, বিসিবির চিঠি পাঠানো হয়েছে বিসিবিতে যে সিজন চলে যাচ্ছে, আমাদের ক্রিকেটাররা খেলতে পারছে না, আয়রুজের ব্যাপার আছে, সেটা হয়নি। এর আগ পর্যন্ত বিসিবিতে কিন্তু কোনো মুভমেন্টই ছিল না। ইভেন সিসিডিএম এর কথা যদি বলেন, মানে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলি, যারা প্রিমিয়ার লিগটা চালায় কিংবা যে ডিভিশনাল লিগগুলো আছে যারা চালায়, তাদের মধ্যে কোনো মানে কি বলবো সমন্বয় ছিল না। তারাও জানতেন না যে আলটিমেটলি কি হচ্ছে, কারণ উপর থেকে যখন আপনি কোনো ক্লিয়ার ডিরেকশন না পাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারবেন না। সো সিসিডিএম এবং বিসিবি এই দুইটা পার্টের মধ্যে কোনো সমন্বয় ছিল না, যে কারণে বিসিবি থেকে কোনো স্টেপ যায়নি, আনলেস কোয়াবের ওই প্রেস রিলিজ বা চিঠিটার আগ পর্যন্ত। তো বিসিবি থেকেও আসলে ওরকম কোনো স্টেপ নেওয়া হয়নি। আপনি একপাক্ষিক, হ্যাঁ সেটা তো ব্যাপার আছে, আপনি যখন একটা প্রতিষ্ঠান চালাবেন আপনার এগেইনস্টের লোকজন থাকবেই, খুবই স্বাভাবিক। আর বাংলাদেশের বিসিবির যে চেয়ারটা কিংবা বিসিবির যে বোর্ডটা, এটা সবসময় পলিটিক্যাল, অলওয়েজ বিন পলিটিক্যাল। মানে ওরকম না যে পলিটিক্যাল ইফেক্ট মুক্ত ছিল, সবসময় ছিল, এখনও আছে, সামনেও থাকবে। সো এই কারণেই আপনার এন্টিপার্টি থাকবে, এগেনস্টের লোকজন থাকবে, তারা আপনাকে ভুল ধরবে, টেনে নামানোর চেষ্টা করবে, খুবই স্বাভাবিক। কিন্তু সেটা আপনি নেগোশিয়েট করছেন কীভাবে, সেটা হচ্ছে মূল ব্যাপার। রাইট, এই বোর্ডের ভবিষ্যৎ নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে যদি আপনার কাছে জানতে চাই, এই 6 মাসের মতো এই বোর্ডের মেয়াদকাল এখন পর্যন্ত, এই 6 মাসের মধ্যে ক্রিকেট বোর্ডের সাফল্যটা কোথায়? আসলে সবচেয়ে বড় সাফল্যটা কি, আমি যদি স্পেসিফিকভাবে জানতে চাই? সবচেয়ে বড় সাফল্য আমার মনে হয় যেটা আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর তিনি যে একটা ঘটা একটা ঘোষণা দিয়েছিলেন যে ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ করবেন। এই যে একটা সাহস দেখানো, বাংলাদেশে তো জিনিসটা কখনোই হয়নি এর আগে 15-16 বছর একটা ফিক্সড বোর্ড ছিল, তারা পারেনি, তারা করতে চায়নি।
তারাই বেটার জানে আসলে কেন হয়নি বা অনেক কারণ আছে। তবে বুলবুলের বোর্ড এখানে একটা স্টেপ নিয়েছিল যে ডিসেন্ট্রালাইজেশন করবে, ঢাকার বাইরে ছড়িয়ে দেবে। এই ধারাবাহিকতা আসলে সিলেট একটা রিজিওনাল অফিস হয়েছে এবং গতকাল একটা চিটাগংয়ে রিজিওনাল যে ক্রিকেট বোর্ডটা হবে সেটার একটা কমিটিও দিয়েছে। তো আমার মনে হয় যে এই যে একটা স্টেপ নেওয়ার সাহস দেখানো, এটা মনে হয় সবচেয়ে বড় সাফল্য আপনি বলতে পারেন। সব মিলিয়ে ব্যর্থতার পাল্লাটা ভারী নাকি সাফল্যের? অবশ্যই ব্যর্থতার পাল্লা ভারী। স্পেসিফিক ভাবে আমি যদি কয়েকটা কারণ জানতে চাই। কারণ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলেনি, এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে? সেখানে কিন্তু লাস্ট প্রেস কনফারেন্সে, বোর্ড মিটিং শেষে একটি প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সেখানে কিন্তু একজন পরিচালক ডিরেক্টলি বলেছেন এটা তখনকার সময় ইন্টারিম গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে তারা সেটা মানতে বাধ্য হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি ট্রু, অর বিসিবিরও এখানে হাত ছিল বাংলাদেশের না খেলার পেছনে? না, এখানে আসলে ব্যাপারটা কমেন্ট বলতে পারেন। এখন সরকারের ডিসিশন তো একটা ছিল, কিন্তু বিইং এ ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, আইসিসিতে কাজ করেছেন, তিনি জানেন হাউ থিংস ওয়ার্ক। এখন ওখান থেকে তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, এখানে দায়টা তো তার উপরও যায়। তিনি যতই মানে সরকারের উপর দায় চাপাক কিংবা বলুক যে সরকার, হ্যাঁ আলটিমেটলি সরকারের ডিসিশন, সেটা নিয়ে আসলে কোনো দ্বিধা নেই বা দ্বিমত নেই, কিন্তু তিনি তো কনভিন্স করার চেষ্টা করতে পারতেন, হয়তো কনভিন্স করতে পারেননি শেষ পর্যন্ত যে বাংলা আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই। তিনিও আসলে ওনার স্ট্যান্ডে আসলে কতখানি স্টিল ছিলেন সেটা একটা বড় ব্যাপার। মানে এইটাই সবচেয়ে বড় ব্যর্থতা আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। আরও একটা ব্যাপার যেটা না বললেই না, সেটা হচ্ছে এই এম নাজমুল ইসলাম, তার কথা আমরা বলছিলাম, বিপিএল চলছিল তখন, ক্রিকেটারদের নিয়ে আসলে এভাবে মন্তব্য করা ডিরেক্টলি যে তারা তো ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো করতে পারে না, আমরা কি তাদের কাছে টাকা ফেরত চাই? ক্রিকেটারদের দিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা চলছে, তারা খেলে বলে আইসিসি থেকে তারা ভালো পারফরমেন্স করেছে বলেই কিন্তু আইসিসি থেকে রেভিনিউ যে শেয়ারটা আছে সেটা পায়। কিন্তু ওখান থেকে তাকে ওই যে কমেন্টসটার পর বিপিএল এর মনে আছে নিশ্চয়ই 2 দিন ম্যাচ ব্যাকআউট হয়েছে 4টা, অ্যান্ড এরপর তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হলো, যে ফিনান্সের যে চেয়ারম্যান ছিলেন তিনি ফিনান্স কমিটির, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এরপর যেটা হলো, আমিনুল ইসলাম বলবো নিজ দায়িত্বে তাকে আবার ওই পদে রিইনস্টেট করলেন। তো এটা ক্রিকেটারদের সাথে মকারি হলো না? মানে উনি নিজে একজন ক্রিকেটার, দেশের ক্রিকেটারদের সাথে আসলে তিনি কি করতে চেয়েছেন এই নিয়ে তিনি প্রপার কোনো এক্সপ্লেনেশনও দেননি। এই দুইটা আমার মনে হয় যে সবচেয়ে বড় ঝামেলার ব্যাপার। আর আগের পয়েন্টে যেটা আলোচনাটা আমরা করলাম যে ব্যর্থতা, ক্রিকেটাররা, লোকাল ক্রিকেটাররা আপনার খেলতে পারছে না, তারা অলস সময় কাটাচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে এক সময় আমরা প্রিমিয়ার লিগ খেলতাম, মনে হচ্ছে সেই প্রাগৈতিহাসিক কালের কোনো এক টুর্নামেন্টের কথা তাড়াতাড়ি বলছেন, সেই ডাইনোসর আমলের কোনো কথা তারা বলছেন যে একটা সময় আমরা প্রিমিয়ার লিগ খেলতাম। খুবই স্বাভাবিক না? এখন সবাই তো আর ন্যাশনাল পুলে নেই, সবাই তো আর ওই পাইপলাইনে নেই। অনেক ক্রিকেটার আছে যারা একদম ডোমেস্টিক বা ওই ডিভিশনাল ক্রিকেটের উপরই ডিপেন্ডেন্ট। তো এই 2-3টা পয়েন্ট আমার কাছে মনে হয় যে খুঁজলে মানে আলোচনা করলে শেষ হবে না, কিন্তু ব্যর্থতার পাল্লা অনেক ভারী। যারা ডিরেক্টর আছেন, তারা ডিরেক্টর এখানে অনবোর্ড হতে পারেন না একসাথে, 5-6 জন মিলে কেন বোর্ড চালাবেন? রাইট? অ্যান্ড 25 জনের, ঠিক আছে 25 জনের 25 রকম মত থাকবে, কিন্তু দেশের ক্রিকেটের স্বার্থ যখন আসবে তখন নিশ্চয়ই একসাথে অ্যালাইন করা উচিত সবকিছু। সেটা হয়নি বলেই কিন্তু গত 6 মাসের মধ্যে 7 জন ডিরেক্টর পদত্যাগ করলেন। এত কিছুর মধ্যেও বিসিবি কিন্তু নতুন কয়েকটি স্টেপ নিয়েছে। তার মধ্যে হচ্ছে বিসিবি প্লেয়ারদের ডাটা অ্যাপ অন করতে যাচ্ছে, যেখানে প্লেয়ারদের সব স্ট্যাটস পাওয়া যাবে ডোমেস্টিক ক্রিকেটারদের, এবং বিসিবি ক্লাউড সার্ভার অ্যাপ চালু করতে যাচ্ছে, যেখানে কোচ, অ্যানালিস্ট এবং সিলেক্টরদের তারা অ্যাক্সেস করতে পারবে, ভিডিও কন্টেন্ট দেখতে পারবে, যেখানে অ্যানালিটিক্যাল অনেক প্লেয়ারদের নিয়ে ভিডিও থাকবে, ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে। তারা স্পোর্টস জার্নালিস্টদের জন্য স্কলারশিপ স্কিম করতে যাচ্ছে। এটা অনেকটা হয়তো জার্নালিস্টদের সাথে বিসিবির যে দূরত্ব রয়েছে সেটা একটু ঘোচানোর জন্য। আর একটা রয়েছে পেনশন স্কিম ফর প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস, এটা খুব একটা ভালো উদ্যোগ যে ভবিষ্যৎ চিন্তা করাটা। আর একটা রয়েছে রিইন্ট্রোডাকশন অফ অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যেটা একসময় হতো এখন আর হয় না, সেটাও চালু করছে। অ্যাপ্রুভাল অফ এইচআর পলিসি, একটু বেশি প্রফেশনাল হতে যাচ্ছে। এই সবগুলোর মধ্যে কোন জিনিসটা বাস্তবায়ন হলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? আমার যে প্লেয়ার ডাটা অ্যাপ যেটা আছে সেটা বাস্তবায়ন হওয়া খুবই জরুরি। দেখেন, আমরা যখন কিছু খুঁজতে যাই, হয়তো আমার ভরসা করতে হয় ক্রিকেট উপর, ক্রিকেট খুঁজো, ফিল্ডার করো, স্ট্যাটস ঘুরতে যাও, অনেক ঝামেলা। সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডাটাগুলো পাওয়া যায়, কিন্তু আমার যে ডোমেস্টিক লেভেলের যে ডেটা বা যে স্ট্যাটসগুলো দরকার হয় সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশে কোনো আর্কাইভ নেই। রাইট? যারা করেন তারা পার্সোনালি নিজেদের গরজ থেকে করেন। সো এটা হলে সবার জন্যই ভালো, ক্রিকেটারদের জন্য ভালো, এবং আমরা যারা মিডিয়ার যারা আছি, জার্নালিস্ট যারা আছি, আমাদের জন্য তো খুবই ভালো। অ্যান্ড এটা ট্রেস রাখাটা খুবই ইজি হবে যে কোন ক্রিকেটাররা কেমন করছে, কে কোথায় খেলেছে, এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এইটা যদি বাস্তবায়ন হয়, যদি হয়, বোর্ড যদি এর মধ্যে ভেঙে না যায়, অ্যান্ড ফার্দার যদি এই বোর্ড ভেঙে গেলে তো অ্যাডহক কমিটি আসবে। এখন অ্যাডহক কমিটির কাজ হবে নির্বাচন দেয়া, পরে আরেকটা ইলেক্টেড বোর্ড আনা। এখন এর মধ্যে আমার মনে হয় না এটা চালু হতে পারে। যদি হয়ে যায়, অ্যান্ড আমি চাইবো যে
ফার্দার যেই আসুক না কেন এই ইনিশিয়েটিভগুলো যেন তারা বাস্তবায়ন করে, সেক্ষেত্রে দেশের ক্রিকেটের আখেরে লাভ। স্পোর্টস জার্নালিস্টদের নিয়ে যেই একটা স্কলারশিপ স্কিম, সেটা নিয়ে কি বলবেন? যে বোর্ডের সাথে বিসিবির যে একটা বিসিবির সাথে যে জার্নালিস্টের একটা যে দূরত্ব ছিল, মাঠে ঢুকতে দেওয়া Right. হচ্ছিল না, গেট তালা মেরে রাখা হয়েছিল, প্রেস বক্স তালা মেরে রাখা হয়েছিল, ফুটেজ নেওয়ার জন্য 5 মিনিট বেঁধে দেওয়া হয়েছিল, এই সব কিছু ছাপিয়ে এখন স্পোর্টস জার্নালিস্টের জন্য স্কলারশিপ স্কিম কতটা ইফেক্টিভ হবে? এটা খুবই ভালো ইনিশিয়েটিভ যদি হয় শেষ পর্যন্ত। অ্যান্ড ওই যেটা বলছিলেন যে রিসেন্টলি 3-4 মাসের যে একটা মিডিয়া ভার্সেস বোর্ডের যে একটা ব্যাপার একটা দাঁড়িয়ে গিয়েছিল, সেটা অনেকখানি সরে আসছে, তারপরেও আছে কোনো না কোনো ক্ষেত্রে জিনিসগুলো এস্টাবলিশ। তবে যদি এরকম চালুটা হয় স্কলারশিপ প্রোগ্রামটা, আমার মনে হয় যে এটা ভালো হবে এবং আমাদের মতো যারা তরুণ আপকামিং জার্নালিস্ট আছেন তাদের জন্য অবশ্যই ইন্সপায়ারিং হবে জিনিসটা। রাইট, সব মিলিয়ে এখন এই বোর্ডের ভবিষ্যৎটা কি? এই বোর্ড কি টিকতে পারবে? ভবিষ্যৎ খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অ্যান্ড টিকতে পারবে কিনা সেটা যতখানি জানতে পেরেছি যে ওই যে তদন্ত রিপোর্টটা এসছে সেটা আসলে খুব বেশি পজিটিভ না। এখন যদি এরকমটা হয় নিশ্চয়ই কিন্তু বোর্ড ভেঙে দেবে। এখন বোর্ড যদি ভেঙে দেয় সেক্ষেত্রে ডিসলভ হয়ে গেলে অ্যাডহক কমিটি আসছে, অ্যান্ড অ্যাডহক কমিটি আসলে নতুন নির্বাচন হবে, নতুন বোর্ড দেখতে পারবে। যদি এই বোর্ডটা ভেঙে দেওয়া হয় নিচে থেকে, তখন কি বিসিবির এই বোর্ড মেম্বাররা চাইলে কি আইনি লড়াই প্রক্রিয়া করতে পারে, মানে আইনি লড়াই চালিয়ে যেতে পারবেন? হ্যাঁ, সেই পথ তো তাদের খোলাই থাকবে, সেলে করতে পারবে। সেক্ষেত্রে যতদিন আইনি একটা সমাধান আসবে, নির্বাচন কি হবে না? এখন হাইকোর্ট থেকে যদি ওরকম স্টে অর্ডার আসে সেক্ষেত্রে হয়তো হল্ট হতে পারে। অ্যান্ড যেহেতু এখানটাতে ওপেনলি বলি যে আমিনুল ইসলাম, অমিনুল হক আছেন, তামিম ইকবালের মতো প্রভাবশালী, তিনি ক্রিকেটার বলবো নাকি ক্লাব সংগঠক বলবো, এখন এটা একটা তার অবশ্য 2-3টা পরিচয় আছে। অ্যান্ড যেহেতু ক্লাবের কাছে এক প্রকার জিম্মি বোর্ড, এখন সবচেয়ে বড় ব্যাপার এটাই কিন্তু তাদের ওই ক্লাবগুলোর ক্যাশ ইন করেছে কিন্তু ওই জায়গাটাতে যে আমরা খেলতে দিব না, দেখি তোমরা বোর্ড কিভাবে চালাও। এই যে সবাই যে বলে দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করবে, সবাই আপনি ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে বোর্ডের কথা বলেন, বোর্ড মেম্বার সবাই ক্রিকেটের কথা চিন্তা করতে বলে সবাইকে, নিজেরা কেন চিন্তা করে না? এই যে একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসলে। এই যে চেয়ারটাতে বসলে বা আশেপাশে গেলেই মানুষজনের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, মানে অলওয়েজ হয়েছে এরকম। আমি শুরু একটু মাঝের দিকে বলছিলাম যে বিসিবি অলওয়েজ একদম একটা পলিটিসাইজড জায়গা, অলওয়েজই, এখনও তাই। সো ওই পাওয়ারে বসলে আসলে কারোই কোনো কিছু ঠিক থাকে না। আমিনুল ইসলাম বলবো তিনি বোর্ডে আসার আগ পর্যন্ত অনেক কিছু বলেছেন, অনেক সমালোচনা, তুমুল সমালোচনা করেছেন দেশের বোর্ডের, ক্রিকেট স্ট্রাকচারের, অনেক কিছুর। কিন্তু তিনি যখন ওই হট সিটটাতে বসলেন, তারপরে কিন্তু ওই তিনি যা যা বলেছেন সেগুলো কিন্তু কম বেশি রিপিট হয়েছে, তার মাধ্যমে হোক, তার আশেপাশে যে ডিরেক্টররা আছে বা তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে সবাই মিলিয়ে হোক, সবাই কিন্তু দিন শেষে ওই পপুলিজমের যে বুলিটা আছে সেটাই আওড়ায়। কিন্তু দিন শেষে আপনি দেখেন তারা সবাই বলছে যে ক্রিকেটের জন্য কাজ করবো, ক্রিকেটারদের জন্য কাজ করবো, কিন্তু মাঠে তো দিন শেষে ক্রিকেট নেই। মাঠে দিন শেষে যদি ক্রিকেট না থাকে, আপনি ক্রিকেটারদের জন্য কোথায় কাজ করছেন, কিভাবে কাজ করছেন, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। সেটা হোক ক্লাব কর্মকর্তা হোক, কিংবা বোর্ডের ডিরেক্টর হোক, প্রেসিডেন্ট হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, হুয়েভার ইট ইজ। বাট দিন শেষে কিন্তু ওই বিসিবির একটা পাওয়ার প্র্যাকটিসের জায়গা হয়ে গেছে। মানে আপনি গত 15-16 বছর থেকে শুরু করে এই বা ওই রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ এলেন, তিনি সরে গেলেন, তাকেও কিন্তু আসিফ মাহমুদ সজীব এক রাতের নোটিশেই সরিয়ে দিয়েছেন। তিনি ফেসবুকে অনেক কিছু বলেছেন গতকাল, যে ঘুরে ফিরে আবার সেই কমিটিরই আবার সহসভাপতি হয়ে চলে আসে। এক্স্যাক্টলি, তিনি নির্বাচিত হয়ে সহসভাপতি হয়েছেন। এবং এর আগে আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু ওই 3-4 মাসের জন্য একবার এসেছিলেন ওই ফারুককে সরিয়ে দেওয়ার পর। তখন তিনি বলেছিলেন যে একটা টি-20 ইনিংস খেলতে চাই, কিন্তু টি-20 ইনিংস খেলতে খেলতে তার মনে হলো যে একটা টেস্ট ইনিংস খেলা যাক এবার। তো টেস্ট ইনিংস খেলতে যে একটু কতটুকু ভালো খেলে সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি। এটা ভালো কথা বলেছেন। হ্যাঁ, তো ওই যে পাওয়ার প্র্যাকটিসের ব্যাপারটা, ক্ষমতার লোভ, এই ব্যাপারটাই আসলে দিন শেষে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে, এবং আপনি রুট লেভেলে যান, ইন্টারন্যাশনাল লেভেলে আসেন, সবখানেই জানি পাওয়ার প্র্যাকটিসের ব্যাপারটা আছে, এবং বিসিবি এটার একদম নিউক্লিয়াস আপনি বলতে পারেন। এই যে বোর্ড ভার্সেস সরকার ভার্সেস ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের যে লড়াইটা, এই লড়াইয়ে ক্রিকেটাররা কেন এতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে? ওই যে আমি যেটা বললাম যে ক্রিকেটকে ক্যাশ ইন করে, মানে আমি যেটাই মানলাম যে সব তো আসলে ক্রিকেটার ভালোই চায়, কিন্তু দিন শেষে আপনি ক্রিকেটারদের ব্যবহার করেই এগুলো করছেন ডেফিনেটলি। এক্স্যাক্টলি। কিন্তু সেখানে আপনার যে ইমেজ, সেটার যে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাওয়ার, এটা নিয়ে কি তোয়াক্কা করে না কি কেউ? সবাই তো ভাবছে যে আমি তো দেশের ক্রিকেটের জন্য কাজ করছি, ডিসপারেশন দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। ওই এইসব করতে করতে যে আলাদা একটা কদর্য চেহারা তাদের বেরিয়ে যাচ্ছে সবারই, মানে বোর্ড বলেন, ক্লাব বলেন, কিংবা ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার বলেন, তারা খুবই ডেসপারেট টু গেট দেয়ার, ওই জায়গাটাতে যাওয়ার জন্য। সবাই কেউ হোল্ড করে রাখার জন্য, কেউ টেনে নামানোর জন্য, কেউ যাওয়ার জন্য। তো ওই যে একটা ডেসপারেশন, ওটা কিন্তু বের হয়ে আসতেছে। যতই আপনি ক্রিকেটের ভালোর বুলি আওড়ান, ক্রিকেটারদের স্বার্থের কথা চিন্তা করেন, দিন শেষে কিন্তু ওই চেহারাটাই মনে থাকছে মানুষজনের। রাইট, সবশেষ একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করতে চাই যে আপনি এই বোর্ডের ভবিষ্যৎ ঠিক
কতদিন দেখছেন যে কতদিন পর্যন্ত এই বোর্ড থাকতে পারে? বা কারণ যেভাবে পিছু লেগেছে সবাই and আইনি প্রক্রিয়াও শুরু করে দিচ্ছে, বেশি দিন হয়তো টেকার সম্ভাবনা হ্যাঁ। দেখা যাচ্ছে না Right. till now। এখন ওই বেশি দিনটা যে আসলে কতদিন সেটা এক্স্যাক্টলি আমি জানি না, কারণ এনএসসি নিশ্চয়ই ব্রিফ করবে, অ্যাড্রেস করবে যে তারা তদন্ত রিপোর্টের কি পেয়েছে। আইসিসিতে যেহেতু আমিনুল হক বলেছেন যে আইসিসির সাথে তারা অ্যাড্রেস করবেন জিনিসটা, এবং ওখান থেকেও নিশ্চয়ই কোনো ডিরেকশন আসবে। সো আমার মনে হয় যে ডিসিশনটা আসতে হয়তো সপ্তাহখানেক সময় লাগতে পারে। অ্যান্ড এরপর বোর্ড ভাঙছে কি থাকছে কি ডিজলভ হচ্ছে, এটা আমার মনে এটা বেশি দিন না, তবে এক্স্যাক্টলি বেশি দিনটা কতদিন সেটা আমি এখনই বলতে পারছি না। থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ প্রান্ত। ক্রিকেট বোর্ডের বর্তমানে এই বোর্ডটা কি আদৌ কতদিন পর্যন্ত টিকে থাকে সেটাই এখন দেখার পালা। এরপর যদি এই বোর্ড ভেঙে দেওয়া হয় তাহলে একটি অ্যাডহক কমিটি গঠন করে আবারও বিসিবির নির্বাচন দেয়া হবে, এবং সেই নির্বাচন থেকে ইলেক্টেড একটি বোর্ড গঠন হয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা আবার কাজ শুরু করবে। কিন্তু সেটা কতদিন পর ঠিক সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে সেই নির্বাচন হওয়া অবধি বা বোর্ড ভাঙা অবধি। টিল্লান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।